সপ্তাহ ঘুরে আবারও প্যাট্রিয়ট লেন্সে আজ আমরা কথা বলবো রাজনীতির এমন একটা অধ্যায় নিয়ে যেখানে প্রশ্ন আছে ত্যাগের মূল্যের, মনোনয়নের ন্যায় বিচারের আর তৃণমূল বনাম কৌশলগত রাজনীতির। আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি হাসান মামুন সাহেব। তিনি পটুয়াখালী ৩ আসনের বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। ওই আসন এখনও বিএনপি অ্যানাউন্স করেননি, যদিও বিএনপি এই আসনে অ্যানাউন্স না করলেও আমরা বিভিন্ন গণমাধ্যম, অনলাইন, অফলাইন বিভিন্ন জায়গায় অনেক গুঞ্জন শুনতেছি যে এই আসন হয়তো বা জোটের সাথে একটা নেগোসিয়েশন হইতে পারে। আজকে আবার মানে শুনতেছি যে তারা জোট থেকে বের হয়ে যাচ্ছে। আলটিমেট কখনো জোট করে নেন ভিপি নূর সাহেব। এই সব কিছু নিয়ে জোটের হিসাব, নূর ফ্যাক্টর, স্বতন্ত্র নির্বাচনের সম্ভাবনা, যেখানে একজন মানুষ গত দুই দশক ধরে এই আসলে বিএনপির সংগঠনটা তিল করে তুলেছিল, এরপরও এই ভদ্রলোকের কেন বারবার মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে এই অনিশ্চয়তা? 2000 লাস্ট ইলেকশনের সময়ও আওয়ামী লীগ থেকে একজন প্রার্থী এখানে জয়েন করে উনি নমিনেশন পেয়েছেন, যেখানে তৃণমূলের একজন প্রচুর জনপ্রিয় নেতা থাকা সত্ত্বেও। এইসব অব্যক্ত প্রশ্ন নিয়েই আজকে প্যাট্রিয়ট লেন্স। মামুন ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। তার পাশাপাশি দ্য নিউজের দর্শক, সাংবাদিক এবং কলাকুশলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। ভাইয়া, আমি ডিরেক্ট প্রশ্নে চলে আসি। প্রায় 20 বছর, আলটিমেট 20 বছরের বেশি আপনি পটুয়াখালী 3 আসনের 10 মিনা গলাচিপা আসনের জন্য কাজ করছেন, বিএনপির প্রার্থীদের জন্য কাজ করছেন, এখানে মানুষের সাথে সম্পৃক্ত ছিলেন। এরপর বারবার আপনার মনোনয়ন নিয়ে কেন এই শেষ সময়ে এসে এই এলোমেলো অ্যাটিটিউড কেন? 20 বছর না, মূলত আমি 2001 সালের নির্বাচনের পর থেকেই আমি এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত এবং ঢাকায় রাজনীতি করলেও এলাকার যে কোনো সমস্যা বা যে কোনো সংকটে আমি পাশে থাকার চেষ্টা করেছি। বিশেষ করে 2008 সালের পরে ওতপ্রোতভাবে আমি এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত আছি এবং ওখানে পটুয়াখালী 3, গলাচিপা এবং 10 মিনায় বিএনপি এবং অঙ্গ সংগঠনকে শক্তিশালী করার জন্য, সংগঠিত করার জন্য এবং বেগবান করার জন্য, বিশেষ করে আমাদের প্রয়াত নেতা জনাব আলহাজ শাহজাহান খানের পরে ওখানে যে স্থানীয় বিএনপি নেতৃত্ব তৈরি হয়েছে তাদেরকে নিয়ে শেষ কয়েক বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করেছি এবং দলকে একটি শক্তিশালী এবং স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছি বলে আমি মনে করি এবং মানুষেরও তাই ধারণা। তার পাশাপাশি আমি ঢাকায় থাকি আর যেখানে থাকি এলাকার উন্নয়নে বা বিভিন্ন যুব সমাজের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজ করেছি, বিভিন্ন চিকিৎসা এবং মানুষের ব্যক্তিগত সমস্যায় তাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি। সব কিছু মিলিয়ে আমি বুঝি এবং বিশ্বাস করি যে পটুয়াখালী 3-এর সাধারণ মানুষের সাথে এবং বিএনপি নেতাকর্মীদের সাথে, সমর্থকদের সাথে আমার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সেই কারণেই আমি প্রার্থী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছি। যদিও আপনারা জানেন যে 2018 সালে অপ্রত্যাশিতভাবে অন্য দল থেকে একজন প্রার্থী এনে ওখানে দেয়া হয়েছিল। আমরা তারপরেও আমরা দলের দিকে তাকিয়ে দলের বিজয়ের স্বার্থে আমরা তার জন্য কাজ করার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু সেই প্রার্থীর সাথে দলের ন্যূনতম কোনো সমন্বয় না হওয়ার কারণে আমাদের এখানে দলও ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রার্থী নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্বাচনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে আমরা মনে করি যে ওইখানে বিএনপির অস্তিত্ব এবং বিএনপির সংকট সমাধান করে একটি শক্তিশালী ভিত্তি দাঁড় করানোর জন্যই ওখানে বিএনপির প্রার্থী দলের জন্য অপরিহার্য। যেটা আপনি বলেছিলেন, আপনার কথা সূত্র ধরে আমি বলছি, গতবার আপনি দলীয় সিদ্ধান্ত নিয়ে মেনে নিয়েছিলেন। আপনার গোছানো মাঠ 7 দিন 10 দিনের এক ডিসিশনের মাঝখানে হুট করে আপনার গোছানো মাঠ আপনাকে ছেড়ে দিতে হয়েছিল একজন মানে অনেক কর্মীদের চোখের পানির উপর দিয়ে। এইবারও আমরা শুনতেছি যে গণ অধিকার পরিষদের ভিপি নূর সাহেব মানে ওনার সাথে একটা আপনাদের বিএনপির একটা নেগোসিয়েশন হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা শুনছি যে বিএনপির সাথে উনি একবার একটা কথা বলেছিলেন যে আমরা 4-5টা আসনের জন্য সমঝোতা যাব না। একবার উনি জামাতের 8 দলীয় যে জোট অনুষ্ঠান হইল সেখানে উনি গেলেন, আবার শুনতেছি বিএনপির সাথে আসতেছেন। যদি বাই চান্স এইবারও সেই ধরনের কিছু ঘটে, আপনি আপনার
প্রতিক্রিয়া কি হবে, আপনার অ্যাকশন কি হবে, ইভেন তো আপনার তৃণমূলের কি হবে। অলরেডি আমি সেদিন ফেসবুকে দেখলাম যে আপনার তৃণমূলের প্রার্থীরা আপনার কথা শুনবে না, এরকম আমি অনেক জায়গায় বক্তব্য দেখছিলাম যে এবার আপনি চাইলেও আমরা আপনার কথা শুনবো না। আপনারা জানেন যে আসলে গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল, যদিও তার নেতা নুরুল হক নূর আমাদের ঘনিষ্ঠ ছোট ভাই, কিন্তু রাজনীতির বিষয়ে যদি মানুষের সাথে আদর্শ এবং নীতির সম্পর্ক না থাকে, কেবলমাত্র কৌশলের কারণে, পলিটিক্সে একটি শব্দ আছে আনহোলি কম্প্রোমাইজ, এই আনহোলি কম্প্রোমাইজের কারণে যদি আপনি কারোর সাথে রাজনৈতিক জোট করেন বা সম্পর্ক তৈরি করেন, তাহলেই কেবল এই ধরনের অনিশ্চয়তা, আসি যাই যাই আসি থাকি না থাকি, বিরুদ্ধে কথা বলি পক্ষে কথা বলি, এই ধরনের বিভিন্ন ধরনের ডিগবাজির কর্মকাণ্ড হয়ে থাকে, যেটি আমরা ইতিপূর্বে দেখেছি। প্রতি মুহূর্তে বক্তব্য পরিবর্তন করা, প্রতি মুহূর্তে কৌশল পরিবর্তন করা, প্রতি মুহূর্তে প্ল্যাটফর্ম পরিবর্তন করা, সর্বোপরি প্রতি মুহূর্তে আদর্শ পরিবর্তন করা। এটা আমাদের যুগে আমরা দেখিনি, এখন দেখছি। এরশাদের চরিত্রে আমরা দেখেছি, এখন অনেক চরিত্রে দেখি, কিন্তু এই চরিত্রের সাথে আসলে আমরা অতটা পরিচিত না, আমরা অনেক সময় অবাক হয়ে যাই। কিন্তু গণ অধিকারের সাথে বিএনপির যে জোট, এটি কৌশলগত হলেও আমরা মনে করি এটি একটা আনহোলি কম্প্রোমাইজ। এই ধরনের জোট হতে পারে না, কারণ এটা বিএনপিও জানে যে গণ অধিকার নীতিগতভাবে তাদের জোটে নেই, কৌশলগতভাবে থাকলেও যে কোনো সময় তারা প্ল্যাটফর্ম পরিবর্তন করে অন্য প্ল্যাটফর্মে গণ অধিকার তো 12 দলীয় জোটের সদস্যও না। না, তারা আন্দোলনের কৌশলগত জোট ছিল, সেটার কথা বলেছি। যদিও বিএনপি খুব দুঃসময় পার করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্নভাবে তাদেরকে কৌশলগত অ্যালায়েন্স করতে হয়েছে, কিন্তু এমন নীতিহীন অ্যালায়েন্স খুবই বিরল, এবং এটি আমি আমার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলকে দেখি নাই আমি যে এতবার তারা নীতি পরিবর্তন করে। এখন যদি বাই চান্স, যদি হিসাব করি, আমরা আশা করি আপনি আপনার ত্যাগের মূল্যায়ন পাবেন, যদি বাই চান্স কৌশলগতভাবে এই কৌশলের জন্য যদি গণ অধিকার পরিষদের নূর সাহেবকে পটুয়াখালী 3 আসনের নমিনেশন দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার এবং আপনার কর্মী বাহিনীর এবং স্থানীয় বিএনপির কর্মী বাহিনী তো বেসিক্যালি কর্মী বাহিনী সব বিএনপির, কিন্তু পটুয়াখালী 3-এর যে বাস্তবতা সেটি হচ্ছে গত 46 বছর ধরে ওখানে বিএনপির এমপি নেই। না, আমরা সর্বশেষ 1979-এ আমরা ওখানে জিতেছিলাম। তার পরবর্তীতে যদিও 15ই ফেব্রুয়ারির নির্বাচনে 1996 সালের 15ই ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা শহীদ আলহাজ শাহজাহান খান মাত্র কয়েকদিনের জন্য ওখানে এমপি হয়েছিলেন, কিন্তু ওখানকার মানুষের জন্য তিনি কিছুই করতে পারেননি, সময় পাননি, তার আগেই পার্লামেন্ট ভেঙে যায়, যার ফলে তিনি মানুষের জন্য কিছু করতে পারেননি। সুতরাং মানুষের যেমন বিএনপির প্রতি আগ্রহ আছে, এবং 46 বছর ধরে ওখানকার বিএনপি নেতাকর্মীদের হতাশা আছে যে তারা বিএনপির সংসদ সদস্য পায়নি। সেই কারণে নেতাকর্মীরা আমার চেয়েও এবং কেন্দ্রের চেয়েও স্থানীয় নেতাকর্মীরা বেশি ক্রেজি যে কোনো মূল্যেই হোক ওখানে বিএনপির একজন প্রার্থী থাকবে, এবং তার মার্কা যাই হোক, মানুষটি বিএনপির হলেই তারা তার পক্ষে কাজ করবে এবং তার বিজয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত থাকবে। তাহলে আমরা আশা করছি যে আপনি যদি মানে ঘটনা অন্যদিকে মোড় নেয়, তাহলে হয়তোবা আমরা ব্যক্তি হাসান মামুনকে দেখতে পাবো নির্বাচনী মাঠে। স্থানীয় বিএনপি এবং আমরা বিএনপির সিদ্ধান্তের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তারপরে যদি সিদ্ধান্ত স্থানীয় জনগণের এবং স্থানীয় নেতাকর্মীদের অনুকূলে না হয়, তখন স্থানীয় নেতাকর্মীদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিব। আপনারা জানেন যে ইতিমধ্যেই স্থানীয় বিএনপি আমার অনুপস্থিতি তারা আমার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে, এবং তারা কোনোভাবেই, বিশেষ করে গণ অধিকারের সাথে আমাদের ওইখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও এই যে 5 তারিখের পরে প্রত্যেকটি ইউনিয়নে গণ অধিকারের যে কয়জন কর্মী আছে তাদের সঙ্গে বিএনপির একটি সাপে নেউলে সম্পর্ক। এই সম্পর্কের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কোনো নির্বাচন করার কোনো সুযোগ নেই, এবং আশা করাও ঠিক হবে না। পটুয়াখালী 3 আসনে আমরা যতদূর জানি যে এটা স্বাধীনতা পরবর্তীতেই, মানে পরবর্তী সময় থেকে এটা মূলত আওয়ামী লীগের আসন হিসাবে পরিচিত ছিল, আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত ছিল, আরেক গোপালগঞ্জের মতো মনে করতাম। সেখানে আপনি বিএনপির ফুল ফুটিয়েছিলেন। আপনাদের প্রয়াত নেতা শাহজাহান সাহেব, উনিও বহু বছর সাংগঠনিকভাবে বিএনপিকে ওইখানে সংঘবদ্ধ রেখেছিলেন। এরপরে আপনি নবজাগরণ ক্রিয়েট করেছেন। অ্যাকচুয়ালি পটুয়াখালী আসনে ব্যক্তি হাসান মামুনের জনপ্রিয়তা, ব্যক্তি নূরের জনপ্রিয়তা, দল বিএনপির জনপ্রিয়তা, এর মাঝখানে এই স্বতন্ত্র দল জোট ব্যক্তি নির্ভর অবস্থান কতটুকু সেখানে?
অথবা দেখুন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা জামাতের অবস্থান আমি কতটুকু? প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে এবং যেহেতু বিগত 37 বছর ধরে আমি এই দলটার সঙ্গে যুক্ত আছি, আমার দল অজনপ্রিয় এটা তো বলার প্রশ্নই আসে না। তার কারণ হচ্ছে আপনার এখানে নির্বাচনী মাঠে হয়তো আমরা বিজয় অর্জন করতে পারিনি, কিন্তু আমরা বড় ধরনের ভোট আমরা পেয়েছি ওখানে। 2001 সালের নির্বাচনে আমরা 63,000 ভোট পেয়েছি। 2008 সালের নির্বাচনে ওই বিপর্যয়ের মধ্যে আমরা ওখানে 62,000 ভোট পেয়েছি। বস্তুত ওখানে বিগত দিনের ভোটগুলো অ্যানালাইসিস করলে ওখানে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক আছে, বিএনপিরও ভোট ব্যাংক আছে। জামাত 1991 সালে ওখানে প্রায় 10,000 ভোট পেয়েছিল, 96 সালে তারা অনেক কম ভোট পেয়েছে, যদিও আরেকটি ইসলামিক দল ওখানে 5,500 উপরে ভোট পেয়েছে। সব মিলিয়ে আমাদের ধারণা যে ওখানে মানে ইসলামী আন্দোলনের একটি ভোট ব্যাংক আছে। তারা 2008 সালের সর্বশেষ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনে 2008 সালে তারা 15,000-এর মতো ভোট পেয়েছে। যদিও সেখানে জামাত বিএনপি জোটের সাথে ছিল, আমরা ধরে নিচ্ছি যে ওখানে ইসলামী আন্দোলন এবং জামাত তাদের একটি ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে এবং বিএনপির ভোট ব্যাংক আছে। যেহেতু বিপি নূর সাহেব তার দল এখনও নির্বাচনে অংশগ্রহণ করেনি, সে মূলত আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগের ভোট ব্যাংক কাজে লাগিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে বা বিজয়ের স্বপ্ন দেখছে। যদিও মামলা এবং গ্রেপ্তার থেকে বাঁচার জন্য অনেকেই গণ অধিকারের সঙ্গে যুক্ত আছেন, তবে নীতিগতভাবে আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনীতিতে, নিষিদ্ধের আন্দোলনে ভিপি নূরের একটা ভূমিকা ছিল, এনসিপি জামাত তাদের ভূমিকা ছিল, তারা যে স্বপ্ন নিয়ে আওয়ামী লীগকে বুকে জড়ানোর চেষ্টা করছেন, কার্যত আওয়ামী লীগের সমর্থন পেতে তারা ব্যর্থ হবেন বলে আমার মনে হচ্ছে। এবং সেই কারণে ভোটের রাজনীতিতে তারা অনেক দূর পিছিয়ে থাকবেন। আমি বিএনপির নেতাকর্মীরা গণ অধিকারকে দিবে না তা আমি জানি না, সামান্য কিছু পেতে পারে যারা এক্সিস্টিং লিডারশিপের বাইরে আছেন। এবং বিএনপির যেহেতু যদি বিএনপির প্রার্থী না থাকে, নব্য প্রার্থী হিসাবে কিছু সুযোগ সন্ধানীরা গণ অধিকারের দিকে ঝুঁকলেও বিএনপির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক থেকে বিএনপির বাইরে অন্য কোথাও ভোট যাবে না। বরং দীর্ঘ 17 বছরের ত্যাগ তিতিক্ষা এবং আমাদের এবং দলের নেতাকর্মীদের অনেক সামাজিক রাজনৈতিক কাজের, কল্যাণমূলক কাজের অংশগ্রহণ করার কারণে অনেক ভোট বিএনপির সাথে যুক্ত হবে এবং বিএনপি নিশ্চিতভাবে বিএনপির যে মূল প্রার্থী থাকবে ওখানে সেই বিজয় লাভ করবে বলে আমার বিশ্বাস। তারেক রহমান দেশে ফিরছেন, বহু প্রতীক্ষিত ফেরা। উনি দেশে ফিরলে দেশের আভ্যন্তরীণ রাজনীতি, ইন্টারিম গভর্নমেন্টের বর্তমান সিচুয়েশন, এই যে জামাতের ব্যাপক উত্থান, আবার রাইটিস্ট একটা ব্যাপক মুভমেন্ট দেখছি, মব চারদিকে দেখছি, সব কিছু মিলিয়ে তারেক রহমানের এই দেশে আসাটা কেমন ইম্প্যাক্ট ফেলবে রাজনীতির মাঠে? দেখেন, ব্যক্তি তারেক রহমান বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক কর্মীদের, গুম খুন এবং নির্যাতনের শিকার রাজনৈতিক কর্মীদের একজন প্রতিনিধি। তিনি শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, দীর্ঘদিন কারাভোগ করেছেন, নির্বাসিত জীবনযাপন করেছেন। তার চেয়ে তিনি মনস্তাত্ত্বিকভাবে যে নির্যাতনের শিকার হয়েছে তা হচ্ছে গত 17 বছর ধরে তার বিরুদ্ধে অব্যাহত মিডিয়া প্রচার চলছে, তার বিরুদ্ধে তাকে রাজনৈতিকভাবে ব্যক্তিগতভাবে ড্যামেজ করার জন্য দেশি বিদেশি সমস্ত মিডিয়াকে কাজে লাগানো হয়েছে, রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যম, ব্যক্তি পর্যায়ের গণমাধ্যম। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের আস্থা এবং বিশ্বাস এবং সারা দেশের মানুষের ভালোবাসা এবং সর্বোপরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত এবং আদর্শের উত্তরসূরি হিসাবে তিনি ঠিকই বাংলাদেশের নেতৃত্বে ফিরে এসেছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের মানুষের কাছে থেকে এবং সামনে থেকে যদি উনি নেতৃত্ব দেন, বাংলাদেশের রাজনীতির অনেক সংকট দূরীভূত হবে, বাংলাদেশের গণতন্ত্রের, বাংলাদেশের সার্বভৌমত্বের এবং বিএনপির বিরোধী অনেক শক্তি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে বলে আমি বিশ্বাস করি। সর্বোপরি আপনারা জানেন এখানে গণতন্ত্রের সংকট আছে। এখনও নির্বাচনের ঘোষণা হলেও নির্বাচন চূড়ান্তভাবে সফলভাবে কতটা হবে সে নিয়ে সংশয় আছে। সকল সংশয় কেটে গিয়ে দেশ একটি গণতান্ত্রিক ধারায় এবং নির্বাচনী ধারায় প্রবাহিত হবে বলে আমি বিশ্বাস করি। এবং সুতরাং দেশের গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্যই তারেক রহমানের দেশে আসা খুবই জরুরি এবং তিনি আসবেন এবং দেশের নেতৃত্বে তিনি আসীন হবেন বলে আমি বিশ্বাস করি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আবার সেই তৃণমূলের নেতাদের কথা শোনার জায়গায় ফিরবে?
আমরা দেখেছিলাম যে তারেক রহমান সাহেব তৃণমূলের নেতাদের সাথে খুব ওয়ান টু ওয়ান কানেক্টেড ছিলেন। আমি আপনাকে একটা কথা বলি, আপনি ভালো কথা মনে করেছেন। তারেক রহমান একমাত্র নেতা যিনি যে কোনো প্রয়োজনে তৃণমূলের যে কোনো নেতাকে ফোন করে তিনি তার কাছ থেকে মতামত নিয়ে, তথ্য নিয়ে, মতামত নিয়ে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করেন। দলীয় সর্বোচ্চ ফোরামের পাশাপাশি তিনি সবসময়ই, আপনি দেখেছেন 2004-05 সালে তিনি প্রত্যেকটা তৃণমূল নেতা তিনি সভা করেছেন। তারপরেও তিনি যে বিদেশে থেকে দল পরিচালনা করেছেন, সেখানেও তিনি টেলিফোনে, আপনার হোয়াটসঅ্যাপে, বিভিন্ন গ্রুপে, তারপরে জুমে মিটিং করে তিনি তৃণমূলের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করেছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি তার ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশে আসলে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়েই এবং তৃণমূলের মতামতের ভিত্তিতেই তিনি দল পরিচালনা করবেন। এবার জাস্ট একটা দুষ্টামি ছড়িয়ে একটা কথা বলি, আমরা উনি যখন রাজনীতি করতেন, মানে রাজনীতি পদার্পণ করেছিলেন, ওই সময় ছাত্রদলটা আসলে আলটিমেট উনি ছাত্রদলের গার্জিয়ান ছিলেন। এবং আপনি তখন ঢাকা ভার্সিটির প্রেসিডেন্ট, আপনার বলা হয় যে আপনাদের ওই জনরার যারা আছেন সবাই আসলে সিলেক্টেড অ্যান্ড ইলেক্টেড বাই তারেক রহমান। এবং আপনাদের সাথে তার সাথে খুব পার্সোনাল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, দলীয় পরিচয়ের বাইরেও, যেহেতু মানে আপনাদের মেন্টরও তাকে বলা হয়। এই মেন্টরশিপের জায়গা থেকে এই যে আপনার পার্সোনাল, আপনার যে দলীয় যেই পার্সোনাল অবিচার বা এই যে কষ্ট, ক্ষোভ মনে নিয়ে এত বছর রাজনীতির পরেও এত হেভিওয়েট, আপনি, আমরা জানি যে দক্ষিণবঙ্গের আপনি ওয়ান অফ দ্য মোস্ট হেভিওয়েট প্রার্থী, এবং পটুয়াখালীর 4 আসনের রাজনীতি অনেক দিক নির্দেশনাও আপনার কাছ থেকে যায়। সেখানে ব্যক্তি হাসান মামুনের প্রাপ্তির জায়গা, অপ্রাপ্তির জায়গা তারেক রহমানের সাথে আপনি পার্সোনালি শেয়ার করেননি? প্রথমত তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দলের সিদ্ধান্তকে গুরুত্ব দেন। তবে যেটি হচ্ছে যে তার দূরে থাকার কারণে এখানে অনেক শক্তি, অনেক ব্যক্তি এবং অনেক কিছুর সঙ্গে তাকে আপোষ করে চলতে হয়। আমার দৃঢ় বিশ্বাস তার উপলব্ধিতে পটুয়াখালী 3-এর প্রকৃত চিত্র তিনি জানেন। তারপর আমি বললাম না, অনেক সময় দলের কারণে আনহোলি কম্প্রোমাইজ করতে হয় রাজনীতিতে। আমার দৃঢ় বিশ্বাস যে তার চূড়ান্ত সিদ্ধান্ত, তার এবং দলের সিদ্ধান্ত, পটুয়াখালী 3-এর গলাচিপা দশমিনার নেতাকর্মীদের যে মনোভাব এবং তাদের যে চাহিদা এবং তাদের যে সেন্টিমেন্ট, সেটাকে ধারণ করেই দলের সিদ্ধান্ত আসবে। তারপরেও আমি কোনো কিছুর জন্যই তাকে আমি দায়ী করব না। তার কারণ হচ্ছে আমরা তার সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। শিক্ষকের কাছে আমরা পরীক্ষা দেব, নাম্বার তিনি তার মতো করে দিবেন। তার সকল নাম্বারিংয়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং আজীবন থাকবে ইনশাল্লাহ। আমরা আজীবন দেখেছি আওয়ামী লীগ নর্মালি বাম ঘরানার একটা ভোট পায় আর বিএনপি ডান ঘরানার ভোট পায়। এটা বাংলাদেশের রাজনীতির একটা নর্মাল ক্যালকুলেশন ছিল। সেক্ষেত্রে এইবার জামাতের নেতৃত্বাধীন, জামাত এবং চরমনের নেতৃত্বাধীন একটা বিশাল ইসলামী ঐক্যজোট হয়েছে। চারদিকে আমরা যেমন ধর্মের সম্পূর্ণ অপব্যবহার শুনতেছি, জামাতে ভোট দিলে জান্নাত কনফার্ম, 72 দলের এক দল হচ্ছে জামাত, আমরা মাল্টিপল কথা শুনতেছি। এই যে ইসলামী ঐক্যধারার বা ভাবধারার যে জোটটা, এই জোট কি আসলে বিএনপির ভোট ব্যাংকে কি অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে নাকি, বা আলটিমেট যেহেতু এখন আওয়ামী লীগ নাই, দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগ নাই, যার ফলে কি আলটিমেট বিএনপি খুব কঠিন প্রতিযোগিতার বা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে নাকি? প্রথমত বিএনপি এখানে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে বিএনপি বেশি। আপনারা জানেন যে জামাত দীর্ঘদিন বিএনপির জোটে ছিল। খুব সহজেই বিএনপি ইচ্ছা করলে জামাতের সঙ্গে জোট করতে পারত। বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন বিএনপির জন্য খুবই সহজ হয়ে যেত। কিন্তু বিএনপি প্রগতিশীল রাজনীতির পাশাপাশি বিএনপি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন। হয়তো জামাত ভুল বুঝেছেন, অথবা অন্যান্য ইসলামিক দলগুলো তার সাথে বিএনপির সঙ্গে যাদের দীর্ঘদিনের জোট ছিল, সম্পর্ক ছিল, তারা অনেকে ভুল বুঝতে পারেন। কিন্তু এখানে একটি আওয়ামী লীগের অনুপস্থিতিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপি সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। আমি নির্বাচন করলাম, বিজয় অর্জন করলাম, 5%, 10% ভোট কেন্দ্রে গেল, এই ধরনের আওয়ামী বিজয় বিএনপি চায়নি বলেই আপনার মনে আছে 1996 সালে কিন্তু এই একটা নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের 5ই আওয়ামী লীগের না মাগুরা নির্বাচন না, 1996 সালের 15ই ফেব্রুয়ারি বিএনপির একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ভোটারবিহীন অথবা ভোটের পার্সেন্টেজ কম হওয়ার কারণে বিএনপি 13 দিনের মাথায় ক্ষমতা হস্তান্তর করেছিল, আপনার মনে আছে? কারণ এই উপলব্ধি আওয়ামী লীগের ছিল না। আওয়ামী লীগের নির্বাচনে
154টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তারপরে 5%, 2%, 3% ভোট কাস্ট হওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা কন্টিনিউ করে গেছে। সুতরাং বিএনপি তার উপলব্ধি থেকে, অতীত অভিজ্ঞতা থেকে এবং বাংলাদেশের গণতন্ত্রকে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের যে একটি ন্যাক্কারজনক অবস্থায় নিয়ে গিয়েছে, এখান থেকে বিএনপি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে গুরুত্ব দিয়েছে। আপনারা জানেন অনেক সময় ইসলামিক দলগুলো, বিশেষ করে জামাত এবং গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো বিএনপিকে ভুল বুঝছে যে তারা মনে হয় আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে চায়। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত কারো নাম উল্লেখ না করেই বিএনপি একটা অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যেখানে ভোটার উপস্থিতির জন্য, প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য যারাই নির্বাচনে আসুক, নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয়, বিএনপি সেই মনোভাবই ব্যক্ত করে এসেছেন এবং সেই কারণেই হয়তো জামাতের সাথে এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন বিএনপিকে করতে হচ্ছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে যদি জামাত এবং বিএনপি, যদিও তারা 5 তারিখের পরে, আমি এটা ব্যক্তিগত মতামত, আমার রাজনীতির বাইরে গিয়ে আমি বলছি, 5 তারিখের পরের রাজনীতিকে কৌশলগত কারণে বিএনপি এবং জামাতের অনেক কৌশল ভুল ছিল বিধায় আজকে রাজনীতি এত মানে রক্তক্ষয়ী একটা পর্যায়ের দিকে যাচ্ছে। যদি বিএনপি জামাত কৌশলগতভাবে তারা এই 5 তারিখের পরের রাজনীতিটাকে ডিল করতে পারতেন, তাহলে রাজনীতি এবং নির্বাচন অনেক শান্তিপূর্ণ হতো, অংশগ্রহণমূলকও হতো, কিন্তু এতটা মানে উত্তেজনা এবং কাদা ছড়াছড়ি হতো না, সোশ্যাল মিডিয়ায় এবং রাজনীতির মাঠে এত গরম হতো না, রক্তারক্তি হতো না, প্রতিপক্ষ আঘাত করার সুযোগ পেত না। যার ফলে আমরা চাই যে যতটুকু রক্ত ঝরেছে, ভবিষ্যতে যে কয়টা দিন আছে, যেন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো একটি সহনশীল রাজনীতি করে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে ধাবিত হয়। আমরা এখন দেখতেছি যে একটা নতুন ধারা ক্রিয়েট হয়ে গেছে, কিছু হইলে আমরা যে একটা মব ক্রিয়েট করছি। রিসেন্ট তো আমরা প্রথম আলো, ডেইলি স্টার গণমাধ্যমের 2টা গণমাধ্যম পড়ে দেওয়া হইলো। দলমত নির্বিশেষে যেটাই হোক না কেন, তাদের অনেক বাইনারি থাকতে পারে, তাদের অনেক গ্যাপ থাকতে পারে। আমরা জানি যে প্রথম আলো, ডেইলি স্টার দ্বারা বিএনপি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও দেখলাম যে বিএনপি খুব মানে স্ট্রং স্ট্যান্ড নিয়েছে ডেইলি স্টার, প্রথম আলোর পক্ষে, যে না, স্বাধীন গণমাধ্যম সবসময় মাথা উঁচু করে থাকতে হবে, সেটা যেই পক্ষেই হোক না কেন। রিসেন্ট এই যে একটা মানে মবক্রেসি দেখা যাচ্ছে, আপনার কাছে কি মনে হয় বিএনপি ক্ষমতায় আসলে, আমরা সাদা চোখে দেখতেছি আলটিমেট বিএনপি ক্ষমতায় আসবে, এর বাইরে যদি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে অন্য কিছু হওয়ার সম্ভাবনা আপাতত দেখছি না, নির্বাচনের মাঠের যে পরিক্রমা দেখছি, এই বিএনপি কি আসলে এই মবক্রেসি ট্যাকেল করতে পারবে? অথবা এই যে একটা ধারা 1 বছরে আমরা অভ্যস্ত হয়ে গেছি, ইসলামী মূল্যবোধ অথবা হচ্ছে তৌহিদি জনতা ব্যানারে যা শুরু করেছে, এগুলি আসলে আপনার কাছে কি মনে হচ্ছে? প্রথমত আমি বলি আপনাকে, ঐতিহাসিকভাবেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময় থেকেই বিএনপি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। আপনি জানেন যে শেখ মুজিবুর রহমান যখন সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দিয়ে কেবলমাত্র রাষ্ট্রের মালিকানাধীন 4টি পত্রিকা রেখেছিলেন, সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসার পরে তিনি সমস্ত সংবাদপত্র ওপেন করে দিয়েছিলেন। এবং তারপর থেকে বিএনপি 2বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, 91 থেকে 96, 96 থেকে 2001। সংবাদপত্রের বিকাশ ঘটেছে, কোনো সংবাদপত্র বিএনপির হাতে বন্ধ হয়নি। আপনারা জানেন ন্যাক্কারজনকভাবে আমার দেশ, চ্যানেল 1, চ্যানেল সিএসবি নিউজ, অনেক পত্রপত্রিকা এবং টেলিভিশন চ্যানেল আওয়ামী লীগ আমলে বন্ধ করে দেওয়া হয়েছে। গত 5 তারিখের পর আপনি দেখলেন যে ন্যাক্কারজনকভাবে চ্যানেল ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলা করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি এই ধরনের গণমাধ্যমের বিরুদ্ধে, বিএনপির এই ধরনের কোনো স্ট্যান্ড নেই যে গণমাধ্যমকে বন্ধ করে দিতে হবে, বরং এ ধরনের প্রচার থেকে বিএনপির শেখার অনেক কিছু আছে এবং বিএনপি শেখার চেষ্টা করছে। বিএনপির বিরুদ্ধে যদি মিথ্যা প্রচার হয় সেটাকেও বিএনপি ভালোভাবে গ্রহণ করে এবং সেখান থেকে বিএনপি শেখার চেষ্টা করে। সুতরাং বিএনপি সবসময় ফ্রি প্রেস মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করছে, এখনও করে এবং ভবিষ্যতেও করবে। এবং গণমাধ্যমের বিরুদ্ধে যত অত্যাচার নির্যাতন হবে বিএনপি গণমাধ্যমের পক্ষেই থাকবে। আবার ব্যাক টু পটুয়াখালী 3, আমি যেটা বুঝতে পারলাম আজকে আলোচনায়, বাই হুক অর ক্রুক ইউ উইল স্ট্যান্ড হেয়ার। যদি আল্লাহ রহমতে আপনি নির্বাচিত হন, পটুয়াখালী 3 আসনে আপনার কাছে কি মনে হয় 10 মিনা গলা চিপাতে মূল সমস্যা কি?
আপনি 5 বছরে কি করতে চান, প্রথম 3 মাসে কি করতে চান, কি কি আমূল পরিবর্তন করতে চান? দেখেন, প্রথমত বাংলাদেশের রাজনীতিতে সমস্ত নির্বাচনী এলাকাগুলোতেই উন্নয়ন একটি বড় ইস্যু। তা আমরা উন্নয়নের জন্য তো কাজ করবোই, তার পাশাপাশি আমাদের ওখানে গলাচিপা দশমিনায় ডিমার্কেশন একটা বিশাল বড় ধরনের সমস্যা। পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে জমি নিয়ে সীমানা বিরোধ আছে। আমরা যে কোনো মূল্যে হোক, যত কষ্ট হোক, আমাদের যত আদালতে যেতে হোক, সরকারের যত রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যত নক করতে হয় করব। এবং আমরা ডিমার্কেশনের মাধ্যমে পটুয়াখালী জেলার এবং গলাচিপা দশমিনার বিশেষ করে আমরা গলাচিপা দশমিনার সীমানা বিরোধ নিষ্পত্তি করে ওখানকার যে ভূমির যে সমস্যা, আমরা ওখানকার খাস জমিগুলোকে ভূমিহীনদের মধ্যে বন্টন করার চেষ্টা করব। তার পাশাপাশি আমাদের ওখানে কিছু চর এলাকা আছে, উন্নয়ন সেখানে একটি বড় ধরনের সমস্যা, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ওখানে বিশেষ করে ভিপি নূর উপকৃত হবেন সেখানে, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় এবং আমি যদি সংসদ সদস্য হতে পারি। ভিপি নূরের যে চর এলাকা আছে, চরকাজল, চর বিশ্বাস, ওই এলাকা নিয়ে আমাদের একটি উপজেলা এবং থানা করার, প্রথম থানা এবং পরবর্তীতে উপজেলা করার আমাদের স্বপ্ন আছে এবং আমরা ঘোষণায় দিয়েছি এটা আমরা করব। এটা করলে ওখানে হাসপাতালের সমস্যা আছে, সিকিউরিটির সমস্যা আছে। ওইখানে থানা হলে সিকিউরিটির প্রবলেম দূর হবে, উপজেলা হলে ওখানে আধুনিক হাসপাতাল হবে, অন্যান্য সরকারি অফিস আদালত হলে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তাদের আর দূরে আসতে হবে না, নদী পার হয়ে আসতে হবে না। সেই ক্ষেত্রে আমরা ওখানে একটি প্রশাসনিক থানা করব এবং উপজেলা করব। তার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার অন্যান্য উন্নয়নের পাশাপাশি আপনারা জানেন যে একটি দীর্ঘ ব্রিজ ঝুলে আছে গলাচিপার, এটা হরিদেবপুর বা রামনাবাদ নদীর উপর একটা ব্রিজ আছে। এই ব্রিজটা যেটা গলাচিপা শহরের সাথে যে ব্রিজটা, এই ব্রিজটা বিভিন্ন কারণেই আমরা অনেকভাবে চেষ্টা করেছি। এটাতে কিছু প্রবলেম তৈরি হচ্ছে, কখনো ঠিকাদারদের প্রবলেম, কখনো সরকারের ফান্ডের প্রবলেম, সব কিছু মিলিয়ে খুব কাছাকাছি আছে। আমাদের এলাকার একজন ইঞ্জিনিয়ার আছেন, ওনারা খুব ডেডিকেটেডলি কাজ করছেন। আমরা রাজনৈতিক কর্মীরা কাজ করছি, সবাই মিলে কাজ করছি। যদিও কেউ অনেকে ব্যক্তিগতভাবে একক কৃতিত্বের দাবিদার হয়ে আত্মপ্রকাশ করার চেষ্টা করছেন, বিষয়টা ওরকম না। ব্রিজটা অনেক দিন ধরেই ওখানে পড়ে আছে। আওয়ামী লীগের সময় জনপ্রতিনিধিরা চেষ্টা করছেন, তারা পারেননি। 5 তারিখের পরে আমরাও চেষ্টা করছি, আমাদের এলাকার যারা আমলারা আছেন, আমাদের এলাকার ইঞ্জিনিয়াররা আছেন, বিশেষ করে যোগাযোগ মন্ত্রণালয়ের রোডসের ইঞ্জিনিয়াররা আছেন, তারা খুব চেষ্টা করছেন। ওটি টেন্ডারে গিয়েছে, আবারও কিছু প্রবলেম তৈরি হয়েছে, সরকারের ফান্ডের কিছু প্রবলেম আছে। আমি যতদূর জানি যে ওটি ক্রয় কমিটিতে পাশ হয়েছে বোধহয়। আমরা সর্বশেষ আবার খোঁজ নিব। যদি নির্বাচন পর্যন্ত গড়ায়, দ্রুত সম্ভব আমরা বৃষ্টির কাজ শুরু করার চেষ্টা করব। তার পাশাপাশি অন্যান্য উন্নয়নের, বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। 5 তারিখের পর একটা কথা আছে যে নিকৃষ্ট মানের নির্বাচিত সরকারও উৎকৃষ্ট মানের অনির্বাচিত সরকারের চেয়ে ভালো, কারণ তাদের মানুষের প্রতি তাদের একটা জবাবদিহিতা থাকে যে 5 বছর পর অন্তত আমার মানুষের কাছে যেতে হবে। সেরকম একটি প্রবাদ বাক্যের ভাষায় বাস্তবে দেখা যাচ্ছে আমাদের ওখানে রাস্তাঘাটের উন্নয়ন এমন বাজে অবস্থায় আছে যে 2 বছর 3 বছর ধরে, এমনকি 5 বছর ধরে কোনো রাস্তা রিপেয়ার হচ্ছে না, নতুন রাস্তা হচ্ছে না। আমরা এই রাস্তাগুলোকে নতুন করে করার চেষ্টা করব এবং মানসম্পন্নভাবে করব। তার পাশাপাশি রামনাবাদ ব্রিজের কথা তো বলেছি, তার পাশাপাশি অন্যান্য সকল উন্নয়নের জন্য আমরা খুব ডেডিকেটেডলি কাজ করব। এবং আমরা ঘোষণা দিয়েছি যে যদি বিএনপির বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্ব পায় এবং আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওখানে মানুষের ভোটে নির্বাচিত হয়, তাহলে আমরা 1 বছরের মধ্যে মানুষের মুখে হাসি ফুটানোর মতো উন্নয়ন করে দেখাবো ইনশাল্লাহ। বাংলাদেশে এখন একটা বিশাল ভোটার, যারা আগে ভোট দিতে পারেন, তরুণ ভোটার, জেনজি প্রজন্ম আসছে। আপনি আপনার এলাকার তরুণদের জন্য কি পদক্ষেপ বা ইন ফিউচার তাদের জন্য কি করার চেষ্টা করতেছেন? আপনি জানেন যে দেশনায়ক তারেক রহমান যে দেশ পরিচালনার রাষ্ট্র সংস্কার যে 31 দফা প্রণয়ন করেছেন, সেই 31 দফাই হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং গণতান্ত্রিক সংকটের সমস্ত সমাধান আপনি ওটার মধ্যে পাবেন। ওখানে তরুণদের জন্য যে সমস্ত প্রকল্প দেওয়া আছে, আমি আরও ডিটেলস বলতে পারলে ভালো হতো। সর্বশেষ যেটি আছে সেটা হলো একজন স্টুডেন্ট, উনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবেন এবং ওখান থেকে তরুণরা স্টুডেন্ট অবস্থায় কীভাবে তারা আউটসোর্সিং বা অন্যান্য ইন্টারনেটের মাধ্যমে তারা আয় করতে পারেন সেটি করবেন। তার পাশাপাশি
প্রফেশনাল যে সমস্ত জব, সেই জব খোঁজার জন্য ওখানে আলাদা থাকবে, টেন্ট থাকবে, যে সেখানে জব সার্চ করার জন্য আলাদা প্রকল্প থাকবে ওখানে। এবং বিএনপি যে ঘোষণা দিয়েছে যে প্রথম 1 বছরে তারা 80 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে, আমার ধারণা যে অনলাইনের যে সমস্ত বা এই ওয়াইফাই এবং শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনের আওতায় আনার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে, এখানেও কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমার ধারণা যে 1 কোটি ছাড়িয়ে যাবে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এবং তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হন। সেই ক্ষেত্রে আমরা নিজস্ব কর্ম পরিকল্পনার পাশাপাশি বিএনপির এই উন্নয়ন পরিকল্পনার সাথে যদি আমরা গলাচিপা 10 পিনাকে যুক্ত করতে পারি এবং ওখানে যদি বিএনপির সংসদ সদস্য থাকে, আমরা শিল্প, কলকারখানা এবং ওখানকার যে আমাদের যে কৃষি, আমি আপনাকে বলি আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন হচ্ছে আমাদের ওখানে নর্থ বেঙ্গল সহ অন্যান্য এলাকার চেয়ে আমাদের এলাকায় ওখানে ফসল আমরা একটা কম পাই। এটা বৃষ্টি বা অন্যান্য সংকটের কারণে। আমার দীর্ঘদিনের স্বপ্ন যে আমি গলাচিপা 10 মিনার এবং পটুয়াখালীর আমরা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে আমরা ওই অঞ্চলের সবগুলো ফসল একটি ফসল বাড়ানোর চেষ্টা করব। যে জমিতে 2টি ফসল হয় সেই জমিতে 3টি ফসল করার চেষ্টা করব। যেটি 1 ফসলি জমি সেটাতে কিভাবে একাধিক ফসল উৎপাদন করা যায়, যেটি 3টি সেটাতে কিভাবে 4টি করা যায়। তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত কৃষি উন্নয়ন আছে সেটি করার চেষ্টা করব। তার পাশাপাশি আমাদের এলাকা যেহেতু কৃষি প্রধান এলাকা, আমরা অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রির দিকে গুরুত্ব দেবো। আমরা করছি যেহেতু পাওয়ার সেক্টরে আমাদের অনেক উন্নয়ন হবে। আমাদের দৃঢ় বিশ্বাস যে দক্ষিণ এলাকায় আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমরা ওখানে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেষ্টা করবো এবং সফল হব। যেহেতু বিএনপির প্রসঙ্গ আসলো, শেষ প্রশ্নে যাওয়ার আগে লাস্ট এই কোশ্চেনটা আবার একটু করে নিই। এই যে নমিনেশন বিএনপি অলরেডি দিয়েছে, দেওয়ার পর বিভিন্ন জায়গায় দেখলাম হচ্ছে বিদ্রোহী প্রার্থী অলরেডি দাঁড়িয়ে গেছে, আবার কিছু জায়গায় ভুল, মানে কারো কারো মতে মানে অপোনেন্ট মানে যারা পাননি তাদের মতে হচ্ছে ভুল সিলেকশন। যেমন গতকালকে প্রথম আলোতে আসলো বাগেরহাট 1-4-এ দেখলাম হচ্ছে ভদ্রলোক আগে নাকি আওয়ামী লীগ করতেন, হিন্দু প্রার্থী ছিলেন যিনি। আবার ঢাকাতে ইসাক সরকারের মতো জনপ্রিয় প্রার্থী তারা অপোজ করছেন, নাটোরে দেখলাম বা বিভিন্ন জায়গায় দেখলাম। এই সব কিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে কিছুটা ফুল সিলেকশনের দিকে, মানে এত বড় 300 আসন, তার মধ্যে কিছু কি ফুল সিলেকশন দিকে দল করে ফেলছে, বা দল মানে এটা কি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত না কৌশলগত? বিষয়টা হচ্ছে কি, প্রথমত বিএনপির যে মনোনয়নটা এটা যে প্রাথমিক সিলেকশন, এবং প্রাথমিক সিলেকশন মানেই হচ্ছে পরীক্ষামূলক নির্বাচন আর কি। এই ক্ষেত্রে ভুল থাকতে পারে। বিএনপি যেহেতু পর্যালোচনা করার সুযোগ আছে, বিএনপি দেখার সুযোগ আছে, জনমত যাচাই করার সুযোগ আছে। আর এমনও তো আছে যে আমি একজন প্রার্থীকে মনে করলাম বা দল মনে করলো যে সে ভালো প্রার্থী, মাঠে নামার যেহেতু সে সুযোগ পাচ্ছে, যদি দেখে যে স্থানীয় জনগণ তাকে গ্রহণ করছে না, বিকল্প প্রার্থীকে গ্রহণ করছে, সেখানে তো বিএনপির সুযোগই আছে সেই সিদ্ধান্ত পরিবর্তন করার। সুতরাং আমি ভুল বলবো না, আমি বলবো প্রাথমিক সিদ্ধান্ত মানেই হচ্ছে পরীক্ষামূলক সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে যদি ভুল ত্রুটি ধরা পড়ে বা অল্টারনেটিভ প্রার্থীরা ভালো করে, বিএনপি সেই সিদ্ধান্ত পরিবর্তন করার সময় আছে, এখনো সময় আছে। মামুন ভাই, থ্যাংক ইউ আমাদের সাথে আজকে অনুষ্ঠানে অনেক কথা বললাম। ধন্যবাদ দ্য নিউজের দর্শক এবং কলাকুশলী সবাইকে আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং সর্বোপরি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে, বিশেষ করে পটুয়াখালী 3-এর গলাচিপা 10 মিনার মানুষ এবং ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ দর্শক। আজকে কথা হলো একজন ত্যাগী নেতার সাথে, কথা হলো তার নির্বাচনী ভাবনা, কথা হলো দলীয় আভ্যন্তরীণ অনেক বিষয় নিয়ে, কথা হলো একজন মানুষ যদি নির্বাচিত হন তার চিন্তা ভাবনা নিয়ে। পটুয়াখালী 3-এর 10 মিনা গলাচিপার মানুষ তার ভবিষ্যৎ নেতাকে কীভাবে দেখতে চায়, আর ভবিষ্যৎ নেতা কীভাবে 10 মিনা গলাচিপাকে দেখছে, তার ছোট্ট একটু বর্ণনা আজকে আপনারা পেলেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।